জেএস ট্রাভেল বুকের নতুন আরেকটি ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। যে যেখান থেকে এই ব্লগটি দেখছেন তাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের এই ব্লগটি আমরা শুরু করতে যাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং জগৎজননী মা সারদা দেবীর স্মৃতি বিজড়িত তাদের জন্মভিটে জয়রামবাটি এবং কামারপুকুরে। আর 2 দিনে শনি ও রবির ছুটি নিয়ে উইকেন্ডে আপনারা কিভাবে জয়রামবাটি কামারপুকুর আসবেন, কোথায় থাকতে পারেন, কি কোথায় বা প্রসাদ পেতে পারেন, এই সমস্ত তথ্য আমরা এই ব্লগটিতে শেয়ার করব। তো স্কিপ না করে ব্লগটা দেখতে থাকুন। এখন বাজে সকাল 7টা। দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরকে সদ্য অতিক্রম করে বিবেকানন্দ ব্রিজ ধরেছি এখন। এরপর ডানকুনি হয়ে চণ্ডীতলা, মশাট, শিয়াখালা হয়ে ধরবো আরামবাগের রাস্তা, যার একটা বড় অংশই স্টেট হাইওয়ে। গুগল ম্যাপ বলছে দক্ষিণেশ্বর থেকে জয়রামবাটি মাতৃমন্দিরের দূরত্ব 90 কিলোমিটারের মতো। তবে আজকের এই গন্তব্য আমাদের কাছে শুধুমাত্র ভ্রমণ গন্তব্যই নয়, বরং বলা ভালো তার থেকে অনেকটা বেশি কিছু। আর এখন দুপাশের সবুজে মোড়া নির্মল পরিবেশের মধ্য দিয়ে যেতে যেতে সেই আবেগকে আমি কিভাবে বর্ণনা করব সেই ভাষার সংকুলান করতে পারছি না। শুধু বলবো এ কেবল আবেগ বা ভালো লাগা নয়, বরং অনাবিল শান্তির খোঁজে আসমুদ্র হিমাচল ছুটে বেড়ালেও এর মতো পরিতৃপ্তি তো অন্য কোথাও পাইনি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ও জগৎজননী মা সারদা দেবীর আদর্শে অনুপ্রাণিত তাদের ভাবধারায় বয়ে চলা মানুষ এইসব স্থানের স্থান মাহাত্ম্য উপলব্ধি হয়তো নিশ্চয়ই করতে পেরেছেন। আর যারা এখনো যাননি তাদের এটুকুই বলবো, একটা বা 2 দিন এই মূল্যবান জীবনের সময় থেকে নিয়ে এখানে একবার অতিবাহিত করলে আমার মনে হয় জীবনের প্রাপ্তির ঝুলি পূর্ণ হবে। যাই হোক, এবার গম্ভীর আলোচনা বাদ দিয়ে প্রকৃতির দিকে দৃষ্টি নিক্ষেপ করি। চোখ জুড়ানো, মন মাতানো সবুজের মধ্যে দিয়ে চলতে চলতে কখন যে ব্যস্ততা, চিন্তা, উদ্বেগ, হতাশারা মনের গহন কোণা থেকে বিদেয় নিয়েছে তা টেরই পাইনি। তবে খালি সড়ক পথেই নয়, কামারপুকুর জয়রামবাটি আসা যায় ট্রেনেও। কামারপুকুরের নিকটবর্তী স্টেশন গোঘাট, যেখান থেকে অজস্র টোটো, অটো চলে কামারপুকুর মঠ ও জয়রামবাটি পর্যন্ত। প্রয়োজনে যা রিজার্ভ করে নেওয়াই যায়। আজ আকাশের মুখ একটু ভার, তাই মেঘলা দিনে আমরা যাত্রাপথকে দারুণভাবে উপভোগ করছি। পূর্বেও জয়রামবাটি কামারপুকুর এসেছি আমরা, তবে আজ সড়ক পথে যেতে যেতে অনুভব করলাম যাত্রাপথ আগের থেকে অনেক বেশি স্বচ্ছন্দময় আর মসৃণ হয়েছে। 4 লেনে বিস্তৃত হওয়া ছাড়াও পর্যাপ্ত স্ট্রিট লাইটের বন্দোবস্ত করা হয়েছে। আর এখানে একটা টোল গেট তৈরির কাজও চলছে। হয়তো আর কিছুদিন পরেই টোল চালু হয়ে যাবে। অবশ্য বেশ কিছুটা পথ এখনো পিডব্লিউডির তত্ত্বাবধানে রয়েছে। আর এই পথেই আমরা অতিক্রম করলাম মুন্ডেশ্বরী ও দ্বারকেশ্বর নদী ব্রিজ। সর্বোপরি আমরা যাত্রাপথকে দারুণভাবে উপভোগ করছি। যাই হোক, আরামবাগ থেকে জয়রামবাটির পথে প্রথমে কামারপুকুর চটি পড়ে, যেখান থেকে একটু এগিয়ে 3 মাথার মোড় থেকে ডান দিকে বাঁক নিলেই প্রথমে পড়ে কামারপুকুর। তাই আমরা মাতৃমন্দিরে যাওয়ার আগেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে প্রণাম করে যাওয়ার এখন মনস্থির করেছি। মঠের পথে যেতে রাস্তার উপরে মঠের দেওয়ালে দেখলাম কামারপুকুরের দর্শনীয় স্থানগুলো মানচিত্র আকারে করা রয়েছে। যতটা সম্ভব চিত্রায়িত করলাম ব্লগের মাধ্যমে। এখন আমরা এগিয়ে চলেছি রামকৃষ্ণ মঠের দিকে। স্থানটির মধ্যে যে কি জাদু আছে জানি না, তবে লৌকিক দৃষ্টিতে এখানের প্রকৃতি পরিবেশ যেমন সুন্দর, অন্তরের দৃষ্টি থেকে দেখতে পারলে তার লক্ষগুণ বেশি সুন্দর। যাই হোক, মঠের মূল ফটকেই উল্লেখ রয়েছে এখানের দর্শনের সময়সূচিও। তো যেটা বলছিলাম আর কি, স্থানটিতে এসে প্রথমেই যেটা হয় সেটা হলো এই চর্মচক্ষুর আরাম। চারিপাশে যতটা চোখ যায় শুধুই সবুজ আর সবুজ। ঠাকুরকে প্রণাম জানিয়ে
আর দুই চোখ ভরে দেখে অন্তর থেকে কেবল একটাই কথা নিশ্চিত হয়, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না। জীবনরূপ সমুদ্রে এমন সত্যিকারের সখার বড়ই প্রয়োজন আমাদের। তো এখন বাজে ঘড়িতে ঠিক সকাল 10:30, আর আমরা এখন পৌঁছে গেছি জয়রামবাটি মাতৃমন্দিরের মধ্যে। কলকাতার থেকে জয়রামবাটি পৌঁছতে আমাদের সময় লাগলো 3.5 ঘন্টা। অবশ্য মাঝে আমরা গাড়িতে একবার ব্রেক নিয়েছিলাম ওই ছোটোখাটো স্ন্যাক্স নেওয়ার জন্য, তো আমাদের 3.5 ঘন্টা মতো লেগেছে। আর আমরা এইমাত্র মন্দিরে পৌঁছে প্রথমে এখানে গাড়ি পার্ক করেছি। এখানে খুব সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এছাড়াও যদি আপনারা ভবিষ্যতে মাতৃমন্দিরে আসতে চান এবং স্টে করতে চান, তাহলে এখানে মেল করতে হবে। 3 মাস আগে আপনাকে মেল করতে হবে। মেল আইডি আমরা এই ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর যে কনফার্মেশন মেল আইডিটা ওনারা পাঠান, তার একটা হার্ড কপি আপনাকে যেদিন আসবেন সেদিন আপনাকে সাথে রাখতে হবে। আর ওই হার্ড কপিটা আপনারা অফিসে চেক করিয়ে আপনারা চেক ইন প্রসেস কমপ্লিট করে দেন আপনারা স্টে করতে পারেন। এটি জয়রামবাটি মাতৃমন্দিরের সময়সূচি। এখন বাজে 11:45। আমরা জয়রামবাটি মাতৃমন্দিরের প্রসাদ হলে চলে এসেছি। এখানে এটাই সকালের ভোগের প্রসাদ পাওয়ার টাইমিং। যারা এই মাতৃমন্দিরের গেস্ট হাউস বুকিং করে আসবেন, তাদের এই প্রসাদ পেতে কোনো কুপন কাটার প্রয়োজন পড়ে না। তো মাতৃমন্দিরে এখানে থাকার জন্য বেশ কয়েকটি বিল্ডিং রয়েছে, তবে আমরা এই যে আমার পেছনে দেখছেন সারদা ধাম, আমরা এখানেই আজকে এবং কালকের জন্য স্টে পেয়েছি। আর আমাদের যে স্টে রুমটা সেটা 45 নাম্বার, এটা হচ্ছে 3.5 তলায়, মানে 3 তলা ক্রস করে 4 তলার আগে যে ফ্লোরটা ওইখানটায়। তো চলুন আপনারা ওই ঘরটা ঘুরে দেখায়, আপনারা দেখতে থাকুন। তো এটা 3rd ফ্লোর, আর প্রত্যেকটা ফ্লোরে এরকম আরও আছে জল খাওয়ার জন্য। আর আমাদের হচ্ছে 3.5 তলা, এটা 3 তলা, উপরে 4 তলা, আর এইখানে এই রুমটা আমাদের। তো এই হচ্ছে রুম, খুব বড় না, বাট দুজনের জন্য ঠিকঠাক। দুটো বেড আছে আর দুটো চেয়ার আছে, এখানে একটা এইখানে একটা, আর একটা ছোট্ট টেবিল দিয়েছে, একটা আয়না এখানে জামা প্যান্ট রাখার জন্য। আর এদিকে একটা জানলা আছে, জানলার ভিউ আপনাকে দেখিয়ে দিই। এই পিছন দিকটা চাষের জমি, খুব নিরিবিলি। আর এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম। এমনি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন আর সব কিছু কাজ করছে, ফ্লাশ, বেসিন, শাওয়ার। আর এখানে একটা গিজারও আছে, বাট এই গরমে তো লাগবে না, বাট আপনারা শীতের সময় এলে ইউজ করতে পারেন। তো এই হচ্ছে রুম দুজনের। আর 4 জনের রুমও আছে ওপরে, এদিক দিয়ে উঠে 4 তলায় 4 জনের রুম আছে। বাট যেহেতু আমরা দুজন এসেছি তাই এই রুম দুজনের এরকম রুম। আপনারা 4 জন এলে আপনাদের 4 জন রুমও দেবে, ওটা বড়, এর থেকে বড়। আর দুটো ডবল বেড আছে। এইটা হচ্ছে আমাদের গেস্ট হাউস, মানে আমাদের বিল্ডিং যেখানে আমরা আছি। আর তার ঠিক সামনেই গাড়ি পার্ক করেছি। আর এদের প্রসাদের জায়গাটা এইদিকে, গিয়ে বাঁ দিকে এইদিকে। আপনারা থাকলে এখানে প্রসাদও দেওয়া হয় 4 বেলা, তো আপনাদের খাবারও কোনো অসুবিধা হবে না। আর এই হচ্ছে মায়ের মন্দির। আর আমরা এখন দর্শনে যাব, দেখি কতটা দেখাতে পারি আপনাদেরকে, কারণ ফটোগ্রাফির ভেতরে অ্যালাউড না। তো যতটা দেখাতে পারি নিশ্চয়ই চেষ্টা করব দেখানো। আর এই হচ্ছে মেন গেট, এইটা হচ্ছে মেন গেট। আপনি হেঁটে এলে এদিক দিয়ে আসবেন, আর যদি আপনারা গাড়ি নিয়ে ঢোকেন তাহলে এই দিকটা দিয়ে ঢুকতে পারেন। এইদিকে রাস্তা আছে, এই দিক দিয়ে ঢুকে গাড়ি নিয়ে ঢোকা যায়। আর এখানে একটা পুকুর আছে, জলাশয়, বেশ ভালো। তো এই হচ্ছে মায়ের মন্দির। তো এই হচ্ছে খুব সুন্দর প্রিমিসেস। এই হচ্ছে সেই পুকুরটা, ঠিক মন্দিরের সামনে। এটা মন্দির, আর ঠিক সামনেই এখানে খুব সুন্দর একটা পুকুর আছে। এখানে ঘাটও বানানো আছে, এই দিকটা বসা যায়। তো আমরা ওই জায়গাটাতেও যাবো, বাট ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই আগে পুকুরটা। খুব সুন্দর আর পরিষ্কার, বাঁধানো, চারিদিকে মেনটেন করা। আর গ্রাম্য পরিবেশ তো খুব ভালো লাগে আমার এরকম পরিবেশ, মানে শান্ত, নিরিবিলি। আর
মানে ফুল অফ নেচার, প্রকৃতির মাঝে। এখন বিকেল 4টে। দুপুরে মন্দির 12টায় বন্ধ হয়ে যায়। মন্দির আবার খুলে বেলা 4টের সময়। এখন সন্ধ্যারতির বন্দোবস্ত করছেন মহারাজ। মায়ের শৃঙ্গার থেকে শুরু করে সন্ধ্যারতির যেসব আয়োজন সেসবের প্রস্তুতি চলছে। মন্দিরে এলে কোথা দিয়ে যে সময় অতিবাহিত হয়ে যায় তা বোঝাই যায় না। অনাবিল প্রশান্তি আর নিরবিচ্ছিন্ন নিস্তব্ধতা মনের দর্পণে অবয়বের প্রতিচ্ছবি প্রতিভাত হয় যেন। এক বটবৃক্ষের ছায়ায় প্রাপ্ত প্রশান্তি অনুভব হয় যেন। যেন কেউ শক্ত করে হাতটা ধরে আছেন, পড়ে যাওয়ার আগেই তুলে ধরার জন্য। আমরা আবার সেই প্রসাদ গৃহে চলে এসেছি, যেখানে লাঞ্চ করেছিলাম। প্রসাদ হয়, আর এখন বাজে 4টে, আর 4টের সময় এখানে চা আর বিস্কুট দেয়। তো এই আমরা খাচ্ছি বিস্কুট, আমি একটা নিয়েছি, ও দুটো নিয়েছে, আর তার সাথে চা, দুধ চা দিচ্ছে। আপনারা অপশান পেয়ে যাবেন চিনি ছাড়া এবং চিনি দেওয়া, দুটোই আছে। তো আমি চিনি ছাড়া খাই, তো চিনি ছাড়া নিলাম। আর এটা দেয় 4টের সময়, আর 6:30টায় জল খাবার আছে, আর সকাল 6:30টায়, আর 11:30টায় হচ্ছে লাঞ্চ, আর 9টায় হচ্ছে ডিনার। আমি টাইম টেবিলও আপনাদেরকে একবার দিয়ে দেবো ভিডিওতে, যাতে আপনারা দেখতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন পেছনে অনেক বসার জায়গা এখানে, মানে আমার পেছনে যদি দেখতে পান, তো সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রচুর। তো যতজনই ভক্ত আসুক না কেন, আমার মনে হয় না কোনো অসুবিধা হবে এখানে বসতে বা বসে খেতে। এই হচ্ছে এখানে প্রসাদের খাওয়ার জায়গা, আর ঠিক এর সামনে এখানে দেখুন গোশালা। তো অনেকগুলো গরু আছে, দেখাচ্ছে আপনাদেরকে। এগুলো সব বাচ্চা, আলাদা আলাদা করা আছে, ওই দিকেও আছে। তো আমার মনে হয় এজ ওয়াইজ আলাদা আলাদা করা। আর চা খেলাম, চাটা খুব সুন্দর ছিল, মানে পিওর দুধের চা আর কি, ঘন দুধের। তো এখানকারই দুধের চা হবে। তো এই হচ্ছে গোশালা, আর এদিকে সোজা গেলে দেখছেন এখানে এই মানে এই জায়গাটা জমি আছে অনেক মন্দিরের আন্ডারেই। তো এখানে দেখলাম অনেক চাষবাসও হয়, আর এই দিকে কিছু জিনিস আছে। তো আমরা এখন যাচ্ছি এক্সপ্লোর করতে। যদি দেখতে পারেন আপনারা, ওখানে সারদা কুটি বলে কিছু জায়গা আছে। আচ্ছা, এখানে কিছু অ্যাম্বুলেন্স আর এখানকার গাড়ি আর ওকে, আর ট্রাক্টর ওয়াক্টার যেগুলো চাষের জন্য লাগে, সেগুলো সব এখানে রাখা রয়েছে। আর এই হচ্ছে গোশালা, বেশ লম্বা বড়, এটা একদম এইখান থেকে স্টার্ট হয় লম্বা, পুরোটাই গোশালা এটা। মনে হয় আপনারা দেখতেও পাচ্ছেন এখানে গোমাতা। আর এখানে সব চাষের কাজের জন্য যা যা দরকার সেগুলো সব এখানে। কিছু অ্যাম্বুলেন্সও আছে এখানে, ডাক্তারও বসেন এখানে, স্থানীয় লোক যারা গরিবদের চেক আপের ব্যবস্থা আছে। আর এর পেছন দিকটা জমি আছে। তো আমরা এই প্রিমিসেসেই হেঁটে দেখছি, কেন অনেক মাটির বাড়ি আছে পুরনো, আর মায়ের বাড়িও আছে যেখানে মা থাকতেন। আর এই পেছনে হচ্ছে মায়ের মন্দির, এখান থেকে বেরোলাম। আর এই এরিয়াটা ঘুরে দেখছি, চলুন আপনাদেরকেও দেখা। তো এই হচ্ছে মেন এন্ট্রেন্স, এদিক দিয়ে সবাই ঢুকছে বা বেরোচ্ছে। অ্যান্ড দেন এইদিকে কিছু বাড়ি আছে, আর এইদিকে যে বাড়িগুলো, এখানে এটা হচ্ছে মায়ের আদি বাড়ি, পুরনো বাড়ি যেখানে মা থাকতেন। আর এই সাইডে হচ্ছে অফিস ঘর, যেখানে আপনারা এসেই প্রথমে যাবেন বুকিং, মানে বুকিংয়ের আপনাদের প্রিন্ট আউট দেখিয়ে সেখান থেকে আপনার রুমের চাবি কালেক্ট করার জন্য যদি আপনারা এখানে আসেন। তেমনি এখানে বুকিং করতে কোনো টাকা লাগে না, বাট যাওয়ার সময় আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ডোনেট করতে পারেন। আর এই একটা মাটির বাড়ি, তো আমাদের বুকিং করতে কোনো টাকা লাগেনি, এখনও কোনো টাকা লাগেনি। তো যাওয়ার সময় আমরা কিছু ডোনেট করে যাব, ওটা ইচ্ছা অনুযায়ী, কোনো বাধ্যবাধকতা নেই। তো আমরা একটু এবারে বাইরের দিকে যাচ্ছি দেখতে, তো এই গেট দিয়ে বেরোচ্ছি। তো
তো আপনাদেরকে টাইম দেখায় আর বাইরে কীরকম কী জিনিস আছে সেগুলো দেখায়। চলো, এই হচ্ছে টাইম টেবিল, আর এই জাস্ট বাইরে গেটে এটা হচ্ছে মায়ের নতুন গৃহ, পুঙোটা যেটা আপনাদের দেখালাম ভেতরে ওইটা, এখানেও ঢোকা যায়। আর এটা হচ্ছে সামনেটা, চল ভেতরটা দেখি। এই পুরনো ঘর বা নতুন ঘর আলাদা হওয়ার মূল কারণ, যতদিন মা এখানে অতিবাহিত করেছেন পরের দিকে মায়ের ভক্ত সংখ্যা বৃদ্ধি পেয়েছিল আর মায়ের পৈতৃক ভিটের পরিবারও বড় হয়েছিল। তাই সময়ের সাথে সামঞ্জস্য রেখেই বিভিন্ন সময়ে জগৎজননী মা থাকতেন এই সব ঘরে। বর্তমানে যেখানে মূল মন্দির, জীবদ্দশার শেষের দিনগুলো মা সেখানেই কাটিয়েছেন। আর এটাই মেন রাস্তা। আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এই গেট দিয়ে ঢোকা যায় না, আপনাদের এখান থেকে লেফট নিয়ে এই দিক দিয়ে যেতে হবে, দিয়ে এই যে পুকুরটা, এই পুকুরে পাশ দিয়ে গিয়ে গিয়ে ভেতরে পার্কিং। আর আপনারা যদি হেঁটে আসেন তাহলে আপনারা এই গেট দিয়ে সোজা চলে যেতে পারেন, ঢুকতে পারেন। তো এই তো গেটের ঠিক বাইরে এখানে কাকা আছে, কাকা আমাদের জন্য হিঞ্চে শাকের বড়া বানাচ্ছে এখানে। এই হচ্ছে এরকম দেখতে, ছোট্ট দোকান, বাট এর আগের বারও আমরা এসেছিলাম যখন এনার কাছে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো। সেবার বৃষ্টি হচ্ছিলো। এইটা হচ্ছে হিংসে শাক, আর এটা বেসনে ভেজে তার বড়া বানানো হবে, আর পার পিস 10 টাকা করে। তো আমরা আগের বারও যখন এসেছিলাম সেবার বৃষ্টি হচ্ছিলো, আমার মনে আছে। তো এখানে আমরা দাঁড়িয়ে খেয়েছিলাম হিঞ্চে শাকের বড়া। সেবার তো দুর্ধর্ষ লেগেছিলো, মেবি হয়তো ওয়েদারের জন্য ঠান্ডা ঠান্ডা ছিল, আজকে গরম, বাট স্টিল এখানে এলে এই জিনিসটা মিস করা যায় না, বিকজ এটা অন্য জায়গায় পাওয়া যায় না। তাই এখানে আসলে অবশ্যই ট্রাই করবেন, আমার রেকমেন্ডেশন রইল। সো আমাদের হিঞ্চে শাক খাওয়া কমপ্লিট। এখন আমরা যাচ্ছি সিংহ বাহিনী মন্দির, এখানে পাশেই। আপনাদেরকে জাস্ট চেনার সুবিধার জন্য বলে দিই, তো আপনারা আসবেন পেছন থেকে, এই যে পেছনে যে রাস্তাটা দেখছেন এদিক দিয়ে এন্ট্রেন্স, এদিক দিয়ে আসবেন, আর সোজা হচ্ছে মায়ের মন্দির। এই যে গেট দেখতে পাচ্ছেন, আর এটা 3 মাথার মুখ, একটা ছোট্ট। এই যে এখানে হচ্ছে আমরা হিংসে শাক খেলাম, খেয়ে ঠিক অপোজিটে একটা সরু গলি চলে গেছে, ওইখানে ওই দিক দিয়ে গেলে একটুখানি 2 মিনিটের রাস্তা সিংহবাহিনী মন্দির। এখন আমরা ওদিকে যাচ্ছি, চলুন আপনাদের। এটা হচ্ছে মেন রাস্তা, দেন ঠিক এইদিকে এই কল্পতরু লজের পাশ দিয়ে রাস্তা, সরু রাস্তা, বাট একটুখানি ডিস্টেন্স। আর এই হচ্ছে মাতৃমন্দির, আর এই হচ্ছে সেই মোড়। আর এখানে হিংচে সবের দোকানে মানে বসে একজনই আছে এখানে, বেশ ভালোই করে, আমার তো ভালোই লাগলো। একটু অয়েলি বাট অন্যরকম টেস্ট, আমাদের ওখানে তো পাওয়া যায় না হিংচে শাক। তাই তো এই কল্পতরু লজের পাশ দিয়ে ঢুকে আসবেন, এই দিক দিয়ে 2 মিনিট বললো। চলো দেখা যাক কতটা লাগে সময় আমাদের। তো আমরা এখনও যাচ্ছি, এরকম সরু রাস্তা, বাট ঠিক আছে, এমনি অসুবিধা নেই, হেঁটে হেঁটে যাচ্ছি আমরা, দেখি কতক্ষণ লাগে পৌঁছাতে। এই হচ্ছে মন্দির, মোস্ট প্রবাবলি এই মন্দিরটাই। চলো যাওয়া যাক। এটাই হচ্ছে সিংহবাহিনী মন্দির। তো জাস্ট 2 মিনিট লাগলো হেঁটে। আপনারা এখানে এলে এখানেও অবশ্যই যাবেন, ওই সাইনি যাচ্ছে দর্শনের জন্য, এবার আমিও যাব। তো আমরা সিংহবাহিনী মন্দির থেকে একটু হেঁটে চলে এসেছি, আর আমার পেছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মন্দির পিঙ্ক কালারের, তো এটা দেখতে চলে এসেছি। আর হ্যাঁ, এটা শীতলা মা রক্ষাকালী মন্দির। মন্দির খোলাও, আমরা এখন যাবো, তুলবো, কিন্তু অনেক জায়গায় মন্দিরে তো অ্যালাউড না ভেতরে ফটো তোলা, ফটোগ্রাফি, সো দ্যাট আমরা সবগুলো দেখাতে পারছি না। বাট আপনারা এলে অবশ্যই আসবেন, এটা মন্দিরটা খুব সুন্দর দেখতে, কারণ কালারটা খুব ভালো লাগে। একদম, আর খুব শান্ত পরিবেশ, এখানে লোকজন খুব সুবিধার, মানে হেল্পফুল। আর মানে এখানে এলে আপনার ভালো লাগবে, মানে অন্তত আমরা যারা শহরে থেকে মানে অভ্যস্ত, আর ওই এত ভিড়ে সারাক্ষণ, তো
তো আমাদের খুব ভালোই লাগে। এই হচ্ছে সেই মন্দির, আমরা এর সামনে এখন দাঁড়িয়ে এখানে যাব। আর এই হচ্ছে মেন রাস্তা। তো এই রাস্তাটা থেকে আপনাকে এই বাঁ দিকে আসতে হবে জয়রামবাটি যেতে গেলে। তো এই মেন রোড থেকে আপনাকে এই দিকে এসে গেলে দেন জয়রামবাটি। তো একদম এই জংশনের সামনেই এই মন্দিরটা, তো যেখানে আমরা এখন যাব আর কি দেখতে। আপনাদেরকে এই দিকেই টার্ন নিয়ে ঢুকতে হবে জয়রামবাটি যেতে গেলে। আর এখানে একটা পোস্টার আছে, দেখি যদি আপনাদের দেখাতে পারি। মানে এই মন্দিরের রক্ষাকালী মা যেন জীবন্ত। তবে মন্দিরে এছাড়াও পূজিত হচ্ছেন পুরীধামের নীলমাধব, বলরাম আর সুভদ্রাও। জয়রামবাটির পথে একটু ঘোরাফেরা করে আর টুকটাক কিছু খাওয়া দাওয়া সেরে আমরা জয়রামবাটি মাতৃমন্দির প্রাঙ্গণে ফিরি সন্ধে 6:30 নাগাদ। সন্ধে 6:45 শুরু হয় এখানে সন্ধ্যারতি। অদ্ভুত এক পরিবেশ আচ্ছন্ন হয় সমগ্র মাতৃমন্দিরে। এমনই একটি অনবদ্য সন্ধ্যারতি এক মায়াময় সন্ধে কাটানোর পরে ঘড়ির কাঁটা এখন রাত্রির 8টার ঘরে। এখনো মন্দিরের ভিতরে চলছে গীতা পাঠের আসর। ঘড়ির কাঁটা 9টা ছুঁতেই শুরু হয়ে যায় রাতের প্রসাদ গ্রহণের সময়। আর আমরাও হাজির হয়েছি সেই দেবভোগ্যের আস্বাদ নিতে। রাতে প্রথমেই থাকে ভোগের লুচি, তারপর ভাত বা রুটি যে কোনো একটি নেওয়া যায়, সাথে ডাল আর একটা সবজি ভাজা আর আলু সয়াবিনের তরকারি। আর শেষ পাতে আসে মায়ের প্রসাদের কুচানো ফল, মিষ্টি আর অমৃত সম স্বাদের সুজির পায়েস। গুড মর্নিং। জয়রামবাটিতে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর এখন আমরা বেরোচ্ছি কামারপুকুর মঠ ঘুরে দেখবার উদ্দেশ্যে। তবে আপনারা দ্বিতীয় দিনটা চাইলে তুলে রাখতে পারেন এখানে বিষ্ণুপুর মন্দির এবং এখানে যে স্থাপত্য ভাস্কর্য এগুলো দেখবার জন্য। ওগুলো সত্যই দর্শনীয়। আর এই বিষ্ণুপুর এখান থেকে জয়রামবাটির দিকে দূরত্ব মোটামুটি 20 থেকে 25 কিলোমিটারের মধ্যে। তাই চাইলে আপনারা সকালবেলা যদি রওনা হন সন্ধ্যের মধ্যে পুরোটা কভার করে বাড়ি ফিরতে পারেন, মানে জয়রামবাটিতে আপনারা চলে আসতে পারেন। আর এখন আমরা যাচ্ছি কামারপুকুর মঠ একটু ঘুরে দেখবার জন্য এবং ওখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতিবিজড়িত স্থানগুলোকে দেখবার জন্য এবং এই ভ্লগে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর জয়রামবাটি থেকে কামারপুকুরের দূরত্ব 5 কিলোমিটারের পাশাপাশি। আর এখান থেকে যেতে সময় লাগে মোটামুটি 5 থেকে 6 মিনিট। যেহেতু আমরা নিজেরা গাড়িতে এসেছি সেজন্য এখন আমরা গাড়িতেই যাচ্ছি। তবে আপনারা চাইলে টোটো বা অটো বুক করে নিতে পারেন। এখান থেকে ওই হার্ডলি 100 টাকা মতো নেবে। জয়রামবাটি থেকে কামারপুকুরের পথে বেরিয়ে পড়েছি আমরা। দূরত্ব খুব একটা বেশি না হলেও যাত্রাপথ খুবই সুন্দর। চলুন তবে পথে যেতে যেতে কিছু কথা বলি। জয়রামবাটি কামারপুকুর এলে বিষ্ণুপুর ছাড়াও বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে, যেমন ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জন্মভিটে দেরেগ্রাম রয়েছে, ওখানেও একটি আশ্রম। এছাড়াও জগৎজননী মায়ের কর্মকাণ্ডের সাক্ষ্য বহন করে চলেছে কতুলপুর মাতৃমন্দির ও শিহর আশ্রম। একটু সময় হাতে নিয়ে এলে ঘুরে দেখা যায় ঠাকুর ও মায়ের স্মৃতিবিজড়িত এইসব স্থানগুলো। তবে এই সফরে আমরা এইসব জায়গায় যাচ্ছি না, তবে যাওয়ার ইচ্ছা রয়েছে প্রবল, হয়তো ভবিষ্যতে কোনোদিন নিশ্চয়ই হবে। গল্প করতে করতে পৌঁছে গেলাম কামারপুকুর মঠে। গতকালই আমরা এখানে পুজো দিয়েছি, তাই আজ আর উপাচার নয়, শুধুই প্রার্থনা। সাথে আজ রবিবার, তাই এখানে উপরি পাওনা অমৃত কথা। কামারপুকুরে এসে আমরা চলে এসেছি ঠাকুরের স্মৃতিবিজড়িত সব স্থানগুলোকে দেখতে। এখন আমরা রয়েছি লাহাবাড়ির ঠিক সামনে, আর এর ভেতরে রয়েছে লাহাদের বিষ্ণু মন্দিরের গর্ভগৃহ, আর এই হচ্ছে লাহাদের দুর্গা মঞ্চ, আর এটা হচ্ছে ঠাকুরের পাঠশালা। এখানেই ঠাকুর ছোটবেলায় পঠন পাঠন করতেন। চলুন ভেতরটা দেখে নেওয়া যাক। কামারপুকুর মঠের ঠিক গা ঘেঁষে যে মিঠো রাস্তাটি চলে গেছে, ওটি ধরলেই পড়বে এইসব স্থানগুলি। পথমধ্যে রয়েছে নির্দেশিকাও, তবে চাইলে এখানে একজন গাইড নেওয়া যেতে পারে। এই হচ্ছে লাহাবাবুদের যে বিষ্ণু মন্দির, আমরা তার সামনে রয়েছি। এর ভিতরে রয়েছে একটা গর্ভগৃহ, আর এর নিচেও একটা পাতালের মতো জায়গা রয়েছে, যেখানে মনে করা হয় যে লাহাদের যেসব সম্পত্তি, অর্থ বা অলংকার এই সমস্ত সঞ্চিত রাখা হতো বর্গীদের হাত থেকে রক্ষা করবার জন্য। অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে বাংলার গ্রামগুলির
তথাকথিত বর্ধিষ্ণু পরিবার বা জমিদার বাড়ির জন্য যন্ত্রণার আরেক নাম ছিল বর্গী। লাহারাও এর ব্যতিক্রম নয়। তাই মারাঠা বর্গী আক্রমণের সম্ভাবনা দেখলেই মহামূল্যবান সম্পদ সুড়ঙ্গের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হতো গুপ্ত কুঠুরিতে। জমিদার বাড়ির যে প্রাঙ্গণে এখানে ঠাকুরের শৈশবের কাহিনী সুন্দরভাবে বর্ণিত রয়েছে। যেমন এখানে দেখা যাচ্ছে দেড়গ্রাম থেকে ঠাকুরের বাবা অর্থাৎ ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যখন কামারপুকুরে আসছিলেন সেই সবের কাহিনী। তার পাশে রয়েছে ঠাকুরের জন্ম অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব যখন আবির্ভাব হলেন সেই সময়কার কাহিনী। জমিদার লাহাদের পান্থশালায় যখন সাধুজনের আগমন ঘটত তখন ছোট্ট গদাই কিভাবে তাদের সেবা করতেন, কিভাবেই বা জয়রামবাটির মুখুজ্জে বাড়ির ছোট্ট মেয়ে সারু ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র গদাধরের বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, এই সব চিত্রাকারে উল্লেখ রয়েছে এখানে। এই হচ্ছে ঠাকুরের পঠন পাঠনের স্থান। এখানে এই পাঠশালাতেই উনি ক্লাস 4 পর্যন্ত পড়েছিলেন। যদিও ওনার পঠন পাঠনের থেকেও লৌকিক বিদ্যার থেকে ওনার আধ্যাত্মিক চেতনার প্রতি ওনার ইচ্ছা অনেক বেশি ছিল, সেই জন্য উনি ম্যাক্সিমাম টাইমেই দুর্গা মঞ্চে গিয়ে উনি সময় কাটাতেন। গদাধর ছোটবেলা থেকেই অসম্ভব সুন্দর শিল্পীও ছিলেন। যেমন সুন্দর ছবি আঁকতেন তেমনই সুন্দর মাটির মূর্তি বানাতে পারতেন। এই দুর্গা দালানে দুর্গাপুজোর আগে যখন মৃৎশিল্পীরা আসতেন মূর্তি করতে তখন ছোট্ট গদাধর এক মনে বসে দেখতেন তাদের কাজ। তো আমরা এখন চলে এসেছি ধনী কামারনির ঘরে। অ্যাকচুয়ালি ইনি ছিলেন ঠাকুরের দাইমা এবং পরবর্তীকালে ঠাকুর ভিক কামাও এনাকেই করেছিলেন। যদিও ইনি ছিলেন জাতে কামার কিন্তু উনি ব্রাহ্মণের সন্তান হয়েও এই জাতপাতের ঊর্ধ্বে উঠে ওনাকে ভিক কামার রূপে গ্রহণ করেছিলেন। এই হচ্ছে ওনার ঘর। গ্রামের মেঠো পথ ধরে আমরা এখন এগিয়ে চলেছি ঠাকুরের স্মৃতি বিজড়িত নাট্য স্মৃতিমঞ্চের উদ্দেশ্যে। তো শিবরাত্রিতে এখানে যে যাত্রাপালা অনুষ্ঠিত হতো সেখানে ঠাকুর এখানে অভিনয় করতেন এবং এখানেই ঠাকুর প্রথমে শিব সেজেছিলেন এবং প্রথম বাল্যকালে উনি এখানেই সমাধিস্থ লাভ করেন। ছেলেবেলা থেকেই ঠাকুর ভক্তিগীতি ভক্তিমূলক যাত্রাপালা খুব পছন্দ করতেন। শিবরাত্রির পুণ্যলগ্নে গ্রামে অনুষ্ঠিত হতো বিশেষ যাত্রাপালা। এরকমই একদিন ঠাকুর এসেছিলেন পরিবারের মানুষদের সাথে যাত্রাপালা দেখতে, কিন্তু নিয়তি কিছুটা অন্যরকম ছিল। যাত্রাপালার অভিনেতা যিনি কিনা শিবের অভিনয় করবেন তিনি নিজেই ছিলেন অনুপস্থিত। তখন ঠাকুর যাত্রা দলের নজরে আসেন। তাকে একরকম জোর করে মঞ্চে তোলা হয়। তবে তারপর যা হয়েছিল তাকেই হয়তো বলে ভবিতব্য। ঠাকুরকে আলাদা করে শিবের অভিনয় করতেই হয়নি, বরং মঞ্চে যেন স্বয়ং শিব বিরাজ করছিলেন সেদিন। দর্শক মন্ত্রমুগ্ধ হয়েছিল। আর ছোট্ট গদাধর অভিনয় করতে গিয়ে সেদিন সমাধিস্থ হন প্রথম। যাই হোক, ঘণ্টাখানেক কামারপুকুরে কাটিয়ে ফিরে এসেছি এখন আমরা জয়রামবাটি মাতৃমন্দিরে। দুপুরের ভোগ প্রসাদের সময় হতে এখনও কিছুটা সময় বাকি। এখন একটু ঘুরে দেখছি মাতৃমন্দিরের ভিতরে মায়ের বাসস্থানগুলো। রয়েছি এখন মায়ের পুরানো ভিটে। বিভিন্ন সময়ে সংসারের আয়তন বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন ঘরে মা থাকতেন, যেগুলো এখন মিশন কর্তৃপক্ষ দ্বারা সুন্দরভাবে সংরক্ষিত হয়েছে। রয়েছে এখানে মায়ের পাকশালা থেকে তার গর্ভধারিণী মা শ্যামাসুন্দরীর শয়নকক্ষ। ঘড়ির কাঁটা সকাল 11:45 বাজতেই এখন আমরা চলে এসেছি ভোজন কক্ষে। আয়তনে যথেষ্ট আর একসাথে বসে খাবার ব্যবস্থাও প্রায় 1000 খানেকের। তবে যেটা প্রাপ্তির জন্য মূলত এইখানে আসা সেই ভোগ প্রসাদ যে কি অপূর্ব সুস্বাদু তা বলে বোঝানোর ভাষা আমার নেই। যেন মা তার সন্তানদের জন্য নিত্য রান্না করে যত্ন সহকারে তার সন্তানদের খাওয়াচ্ছেন, আর সন্তানরাও তৃপ্তি করে চেটেপুটে তা খাচ্ছে। প্রতিদিনই এখানে ভাত ডাল 2 রকমের তরকারি, মরশুমি ফল বা সবজির চাটনি, ঘরে পাতা টক দই সহযোগে ভোগ প্রসাদ দেওয়া হয় ভক্তবৃন্দকে। আর একেবারে শেষ পাতে পড়ে পরম অমৃত পরমান্ন, যেন মা নিজের হাতে সেই পরমান্নে পাক দিয়েছেন।
জয়রামবাটি মাতৃমন্দির থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের পথেই রয়েছে এই শ্রী মাতৃমন্দির কানন। তো এখন আমরা এসেছি এই কাননের ভেতরটা ঢুকে ঘুরবো আর আপনাদেরকেও দেখাবো। তার সাথে এর পাশ দিয়ে বয়ে চলেছে আমুদি নদী, যেখানে মা স্নান করতেন বলে মনে করা হয়। তো চলুন তাহলে আজকে এই কাননটা ঘুরে দেখা যাক। বিকেলের দিকে আমুদি নদীর তীরবর্তী স্থানটির পরিবেশ বেশ মনোরম। নদীর পাড়ে থাকা সুপ্রাচীন এই ছায়া প্রদানকারী বৃক্ষগুলো যেন বয়ে নিয়ে চলেছে শত শত বছরের গল্প কাহিনী। মাতৃমন্দির কাননের ভিতরে এলেই প্রথমে চোখে পড়ে মহাদেব শিবের মন্দির। কাননের ভিতরে নানা রঙের ফুলের গাছের সম্ভার। তো আমরা এই কাননের ভেতরে প্রবেশ করে গেছি আর এইখানটায় রয়েছে আমুদি নদীর একেবারে উৎসস্থল, যেইখানটাতে মা তার ভাইদেরকে স্নান করাতো বলে মনে করা হয়। আর এই যে গাছটা রয়েছে, এই গাছটা সেই মায়ের সময় থেকেই রয়েছে আর এখনও রয়েছে। তো বেশ ভাল লাগছে এইখানে এসে। তো আমুদি নদীর পাশেই রয়েছে এই 2 সমাধি। এটা হচ্ছে শ্রী সারদা মায়ের মা এবং বাবার সমাধিস্থল। কাননের ভিতরে যেন সবুজ রঙের মেলা বসেছে, যার প্রতিটি গাছ সযত্নে লালন করছে রং বেরঙের ফুল। মৃদু হাওয়ায় তারা মাঝে মাঝে মাথা নাড়িয়ে দোল খাচ্ছে। শুধু রঙ্গন ফুলেরই 4 থেকে 5 রকমের রং রয়েছে। ফুলের রঙগুলো এক একটা এক এক রকমভাবে সুন্দর। সারদা কাননের ভিতরে হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি শ্রী মা সারদার প্রদর্শনীর জায়গায়। এইখানে পুরো জগৎজননী মায়ের শৈশব থেকে পুরো কর্মজীবন চিত্র আকারে বর্ণিত রয়েছে। দেখতে অপূর্ব লাগছে আর সঙ্গে অনেক তথ্য সমৃদ্ধও বটে। এই মিউজিয়ামটির ভিতরে প্রবেশের কোনো ব্যবস্থা নেই, তবে ঠাকুর ও মায়ের জীবনের বিশেষ বিশেষ কাহিনীগুলো চিত্রায়িত বর্ণিত হয়েছে নিপুণ তুলিতে। শিশুদের জন্য তো বটেই, বড়দের জন্য যা যথেষ্ট মনোগ্রাহী।
পড়ন্ত বিকেলে কাননের মধ্যে সময়টা আমাদের বেশ ভালোই কাটলো। আমাদের এই প্রয়াস আপনাদের কেমন লাগলো জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও দিলেই তার নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। মাতৃমন্দির থেকে যখন কাননে এসেছিলাম তখন আমরা এসেছিলাম পাকা রাস্তা বরাবর, তো আসতে সময় লেগেছিল মোটামুটি মিনিট 15 মতো। আর এখন ফেরার পথে আর আমরা পাকা রাস্তা ধরিনি, একদম পাশ দিয়ে যাচ্ছে আলপথ, আর এই গ্রাম্য পরিবেশে এটা মিস করা যায় না জাস্ট। চলুন তাহলে আমাদের সাথে। তো আলপথ দিয়ে যেতে যেতে যেটা সব থেকে আগে চোখে পড়ছে, এই যে সাইডে রয়েছে তিলের চাষ হয়েছে। তিল গাছগুলো যদিও আকাশে যেহেতু একটু এখন ওই ঝড় বৃষ্টি বজ্রপাত হচ্ছে সেই জন্য নুইয়ে পড়েছে, কিন্তু এটা সত্যি খুব ভাল লাগছে। অনেক দিন পর আমি আবার এই গ্রাম্য প্রকৃতির ফিলিং ফিরে পাচ্ছি। তো চলুন তাহলে আমাদের সাথে। পুরো খোলা আকাশের নিচে এরকম দুইটা জমির মধ্যে সরু আল বরাবর যেতে যে কি ভালো লাগে আপনারা হয়তো কিছুটা বুঝতে পারছেন ভার্চুয়ালি, তবে আমাদের দারুণ লাগছে। আমুদি থেকে ফিরে পড়ন্ত অপরাহ্নে আমরা এখন বসে রয়েছি মাতৃমন্দিরের পুণ্যি পুকুরটির পাশে। এখানে পুকুরে দর্শনার্থীদের নামতে নিষেধাজ্ঞা রয়েছে, তবে দর্শনার্থীরা অনেকেই পুকুরের একটু জল মাথায় স্পর্শ করিয়ে পুণ্যার্জনে ব্যস্ত। আর আমরাও উদ্গ্রীব হয়ে রয়েছি আরও একটি চিত্তাগ্রাহী সন্ধে উপভোগ করার জন্য, যা আবারও আমাদের ব্যস্ততম জীবনে ফিরে যাওয়ার মূল রসদ। জয়রামবাটিতে আবারও একটি সন্ধ্যা নেমেছে। যথারীতি সেই প্রশান্তিময় পরিবেশ, অল্প কিছু কিছু আলো জ্বলে উঠছে মাতৃমন্দিরের প্রাঙ্গণে। তারপর মৌনতার বুক চিরে ঘণ্টাধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত হলো মন্দিরের প্রাঙ্গণ, আর সাথে শুরু হলো আজকের সন্ধ্যারতি। এ তো শুধু আরাত্রিক ভজন নয়, অন্তরাত্মাকে চেনার অমোঘ সুযোগ। এই যে বিশ্বব্যাপী মহাযজ্ঞ চলছে,
এই সব কিছুর যে তারই অঙ্গুলি হেলনে তিনিই আমাদের পরম ঠাকুর শ্রীরামকৃষ্ণ, যিনি প্রকৃতিরূপে জগজ্জননী মা শারদার মাধ্যমে এই রঙ্গমঞ্চে মহাযজ্ঞের কাজ করিয়ে নিচ্ছেন মাত্র। যাই হোক, অনেকক্ষণ ভারী ভারী কথা হলো। সন্ধ্যারতি শেষে আমরা মন্দির সংলগ্ন পল্লীমঙ্গল থেকে টুকিটাকি কেনাকাটা করেছি। পূজার সামগ্রী যেগুলো এখানে বিক্রি হয় সেগুলোর গুণগত মান যেমনই ভালো, আর তেমন এগুলো মিশন কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত হওয়ায় যে অর্থের বিনিময়ে কেনা সেটিও গ্রামোন্নয়নের কাজে ব্যবহৃত হয়। দুটো সুন্দরতম দিন জয়রামবাটিতে কাটিয়ে আমরা বাড়ি ফেরার পথ ধরব। তবে মনে মনে এখন একটাই প্রার্থনা, আবার টেনো মা, তোমার কোলে তোমার কাছে, সুখে দুঃখে বিপদে ভালো থাকায় সব সময় যেন তোমাকেই পাশে পাই। আজকের ভ্লগটি আমরা এখানেই শেষ করছি। ঘুরুন সতর্কভাবে।